আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে টপিকটি পড়তে যাচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্রের, সেটি হচ্ছে সেন্টেন্স। মেরা সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। আজকে আমরা সেই বাক্য নিয়েই কথা বলবো এবং বাক্য সম্পর্কে আমরা আরেকটু ভালোভাবে জানবো। মেয়েরা এখানে খেয়াল করো, এখানে আমি কিছু বক্সে কিছু ওয়ার্ড লিখেছি। যেমন আমি এখানে প্রথমে লিখেছি করিম, দ্বিতীয় বক্সে লিখেছি ফুটবল এবং তারপর লিখেছি প্লেস। তারপর এই বক্সে দেখতে পাচ্ছি এখানে আছে এ পিকচার, তারপর আছে শি, তারপর আছে ড্রস। এখন আমি এই ওয়ার্ডগুলোকে যদি আমি এভাবে পরপর সাজাই, অর্থাৎ করিম ফুটবল প্লেস, আমি যদি এভাবে সাজাই তাহলে কিন্তু আমার কিছু কিছু ওয়ার্ড পাশাপাশি বসে একটি বাক্য তৈরি করেছে। করিম ফুটবল প্লেস, তার মানে কিছু শব্দ পাশাপাশি বসে একটি বাক্য তৈরি করেছে। কিন্তু এখন আমাকে দেখতে হবে এই বাক্যটির কোনো অর্থ এসেছে কিনা, অর্থাৎ এই বাক্যটি অর্থবোধক হয়েছে কিনা। এখন তোমাদের কি মনে হচ্ছে যে বাক্যটি কোনো অর্থ দিচ্ছে আমাদের? না বন্ধুরা, আমাদের কিন্তু এই বাক্যটি কোনো অর্থ দিচ্ছে না। কারণ করিম ফুটবল প্লেস, এখানে করিম ফুটবল খেলে, এই যে আমরা লিখেছি সেটা কিন্তু বাংলায় যেভাবে আমরা বলছি, বাংলায় সাবজেক্টের পরে কিন্তু অবজেক্টের একটা ব্যবহার থাকে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু তা হয় না। ইংলিশের ক্ষেত্রে যদি আমি বাক্যের স্ট্রাকচার বলি, তাহলে আমার প্রথমে আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্ব এবং সবশেষে আসবে অবজেক্ট। এখন আমি যদি এই স্ট্রাকচারটি ফলো করি তাহলে আমাকে কি আনতে হবে? করিম আনতে হবে আগে, তারপর ভার্ব আনতে হবে, ভার্বটিকে এখানে প্লেস আনতে হবে, তারপর কি আনতে হবে আমাকে এখানে? ফুটবল। করিম প্লেস ফুটবল, তাহলে আমাদের এখানে এটি একটি অর্থবোধক বাক্য তৈরি করেছে। অর্থাৎ কিছু শব্দ বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তখনই তাকে আমরা সেন্টেন্স বলছি। ঠিক আছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এ পিকচার শি ড্রস, এ পিকচার শি ড্রস, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ওয়ার্ড আছে এবং এই তিনটি ওয়ার্ডের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে আগের সাবজেক্ট কোনটি। আমাদের আগের সাবজেক্ট কোনটি হবে মেয়েরা? আমাদের আগের সাবজেক্ট হবে শি। তাহলে এখানে কি হবে? শি, তারপর হবে ভার্ব ড্রস, তারপর হচ্ছে এ পিকচার, শি ড্রস আ পিকচার। ঠিক আছে। তাহলে কি মেয়েরা আমরা বুঝতে পারছি যে এখানে আমরা আসলে বাক্যকে কিভাবে গুছিয়ে লিখছি বা বাক্যকে কিভাবে অর্থবোধক করে তুলছি। ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসলেই যে সেগুলো সব বাক্য হয়ে যাবে তা কিন্তু নয়। সেই পাশাপাশি বসা ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু একটি মিনিংফুল অর্থাৎ অর্থবোধক বাক্য তৈরি হতে হবে। তারপরে কিন্তু আমরা বলতে পারবো যে জি, সেটি হচ্ছে একটি সেন্টেন্স। ঠিক আছে। আমি তোমাদের আরও কিছু উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি এখানে লিখি আই এ লেটার রাইট, আই এ লেটার রাইট, তাহলে তোমাদের কাছে কি মনে হচ্ছে যে আমি যেই বাক্যটি লিখেছি সেটি সঠিক হয়েছে? এখানে যদি আমি বলি ফ্লাইস বার্ড ইন দ্য স্কাই, তোমাদের কাছে কি মনে হচ্ছে মেয়েরা যে এগুলো কোনো অর্থবোধক বাক্য হয়েছে?
এখানে কতগুলো শব্দ পাশাপাশি অবশ্যই বসেছে, কিন্তু এরা কিন্তু কোনো অর্থবোধক বাক্য প্রকাশ করছে না। সেজন্য শুধু পাশাপাশি বসালেই হবে না, আমাদের অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ আমাদের সেন্টেন্স গঠনের যে স্ট্রাকচারটি, সেই স্ট্রাকচারটি কি মেয়েরা? সাবজেক্ট, প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপর কি বসবে? ভার্ব, তারপর কি বসবে মেয়েরা? অবজেক্ট। এখন তোমরা সাবজেক্ট কিভাবে বুঝবে যে তোমরা সাবজেক্ট কাকে বসাবে? সবসময় মনে রাখবে সাবজেক্ট হলো নাউন এবং প্রোনাউন। নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন হচ্ছে পার্টস অফ স্পিচের খুব গুরুত্বপূর্ণ অংশ। 8টি অংশ আছে আমাদের। এই 8 প্রকারের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটি প্রকারই খুবই গুরুত্বপূর্ণ। তো বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে প্রথমে কি বসে? নাউন অথবা প্রোনাউন। এখানে আমি কিন্তু প্রথম বাক্যে আই লিখেছি এবং দ্বিতীয় বাক্যে কিন্তু বার্ড লিখছি। খেয়াল করবে এখানে আই কিন্তু একটি প্রোনাউন এবং এখানে যে বার্ড আছে, বার্ড কিন্তু একটি নাউন। তাহলে সাবজেক্ট হিসেবে আগে আমরা কাকে নিব? নাউন অথবা প্রোনাউনকে। তাহলে প্রথম বাক্যে আমরা এ লেটার হচ্ছে আমার অবজেক্ট এবং রাইট হচ্ছে একটি ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথম সাবজেক্টটি কী হবে? আই। দ্বিতীয়তে ভার্বটি কী হবে? রাইট। এবং তৃতীয়তে অবজেক্ট কী হবে? এ লেটার। মেয়েরা একটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, অবজেক্টেও কিন্তু আমরা একটি নাউন অথবা প্রোনাউন পেতে পারি। নাউন অথবা প্রোনাউন পেতে পারি, কিন্তু সেটি হবে দ্বিতীয়। সেটি হবে দ্বিতীয় নাউন অথবা দ্বিতীয় প্রোনাউন, কিন্তু প্রথমটি নয়। যেটি প্রথম হবে সেটি হবে সাবজেক্ট এবং দ্বিতীয় যেটি হবে, অর্থাৎ দ্বিতীয় নাউন বা প্রোনাউন যেটি হবে সেটি হবে অবজেক্ট। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এখানে বার্ডও আছে কিন্তু একটি নাউন। এখন আমরা বার্ডটাকে এখানে বসাবো, বার্ড। তারপর আমরা কি দিব? ফ্লাইস। তারপর কি দিব? ইন দ্য স্কাই। বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। ঠিক আছে, আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি। আমি চাচ্ছি তোমরা যাতে পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারো, তারপর আমি তোমাদেরকে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো। she a girl is, she a girl is, এটি কি একটি বাক্য হয়েছে? মেয়েরা হয়নি। কারণ কি? এখানে শব্দগুলো পাশাপাশি বসার পরেও এরা অর্থবোধক কোনো বাক্য তৈরি না করে বরঞ্চ একটি এলোমেলো বাক্য তৈরি করেছে। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা আগে কি দিব? সাবজেক্ট। সাবজেক্ট আমাকে কি আনতে হবে এখানে? she। তারপর কি আনতে হবে মেয়েরা আমাদের এখানে? ভার্ব ইজ। she is, তারপর এখানে কি হয়ে যাবে? এ গার্ল। she is a girl। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আমি যদি এখানে বসাই a student is হেনা, a student is হেনা, তাহলে কি মেয়েরা এখানে একটি বাক্য তৈরি হয়েছে কি? না মেয়েরা, এখানে কিন্তু কোনো বাক্য তৈরি হয়নি। এটি একটি এলোমেলো বাক্য হয়েছে, কোনো অর্থবোধক বাক্য এটি হয়নি। তাহলে আমরা আগে কী করবো? এখানে সাবজেক্ট বসাবো। এখন আমি বলেছি সাবজেক্ট কিন্তু আমাদের নাউন বা প্রোনাউন। এখন এখানে কিন্তু নাউন আছে হেনা, এখানে আবার স্টুডেন্ট আছে নাউন। এখন আমরা কোন নাউনটাকে আগে আনবো? অবশ্যই যে কর্তা, অর্থাৎ এখানে কর্তা। আমরা সাবজেক্টকে কিভাবে বের করতে পারি? কি বা কে, কে বা কি, মানে হু বা হোয়াট প্রশ্ন করলে আমরা কিন্তু সাবজেক্ট পেয়ে যাই, হু। তাহলে কে হচ্ছে এখানে স্টুডেন্ট, হু ইজ আ স্টুডেন্ট, হেনা ইজ এ স্টুডেন্ট। এই জন্য আমরা সাবজেক্ট এখানে কাকে পাবো? হেনা। হেনা ইজ আ স্টুডেন্ট। ঠিক আছে মেয়েরা, তাহলে কি তোমরা মোটামুটি ধরতে পেরেছো যে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করছি? আমরা সেন্টেন্স গঠন করছি অবশ্যই একটি স্ট্রাকচার মেনে, এবং সেই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং
অবজেক্ট, এই তিনটি যে ওয়ার্ড এখানে আমি বলবো, সাবজেক্ট একটি ওয়ার্ড, ভার্ব একটি ওয়ার্ড এবং অবজেক্ট একটি ওয়ার্ড, এভাবে পাশাপাশি ক্রমানুসারে সাজিয়ে তারপর কিন্তু আমরা একটি বাক্য তৈরি করছি। কিন্তু আমি যদি আগে একটি অবজেক্ট আনি, তারপরে একটি সাবজেক্ট আনি, তারপরে একটি ভার্ব আনি, তাহলে কিন্তু এটা কোনোভাবেই একটি পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করবে না, অর্থবোধক। ঠিক আছে? তার মানে আমাকে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে তাকে ঠিক 1 2 3 মতো ক্রমান্বয়ে সাজাতে হবে। 1 2 3 মতো আমাদের ক্রমান্বয়ে সাজাতে হবে। এলোমেলো করে 3 2 1 করে সাজালে কিন্তু হবে না। আমাদের আগে বসবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব এবং তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট। এখন আমি তোমাদের সেন্টেন্সের প্রকারভেদে দিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সেন্টেন্সের প্রকারভেদ বলতে ক্লাসিফিকেশন যেটা বুঝি, সেন্টেন্সকে অর্থভেদে, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থভেদে 5 ভাগে ভাগ করা যায়। অর্থভেদে 5 ভাগে ভাগ করা যায়। কাকে 5 ভাগে ভাগ করা যায়? একটি বাক্যকে। তাও কিভাবে ভাগ করব আমরা? সেটা অর্থভেদে। এখন একটি বাক্য হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, আরেকটি বাক্য হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, আরেকটি হচ্ছে ইম্পারেটিভ বাক্য, আরেকটি হচ্ছে অবজেক্টিভ বাক্য এবং আরেকটি হচ্ছে এক্সক্লেমেটরি বাক্য। এই আমাদের 5টি ভাগে আমরা বাক্যকে ভাগ করতে পারি তার অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং। ঠিক আছে? তোমরা এই অর্থ অনুসারে বাক্যগুলোকেই পড়বে। এখন কোনটি কোন বাক্য সেটা তোমরা কিভাবে চিনবে বা কিভাবে বুঝবে? আমি যদি তোমাদের এখানে এক্সাম্পল দেই, I eat rice। আমাদের দ্বিতীয় বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। আমাদের প্রথম বাক্যটি ছিল অ্যাসার্টিভ, I eat rice, অর্থাৎ এটি একটি বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এখানে কাজ বা কোনো কিছু বর্ণনা করা হয়। ইন্টারোগেটিভ যে বাক্য সেটিতে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করাকে এখানে ইন্টারোগেটিভ বলা হচ্ছে। যেমন হু আর ইউ, অর্থাৎ তুমি কে। তাহলে এখানে আমরা যে বাক্য দিয়ে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি বা প্রশ্ন করি তখন তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। আর যখন কোনো কিছু বর্ণনা করছি তখন তাকে বলা হচ্ছে কিন্তু অ্যাসার্টিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধ, যে কোনো ধরনের প্রস্তাব বা নিষেধ, মানে আমরা কাউকে কখন কি করছি, উপদেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, অনুরোধ করছি, এই ধরনের যে শব্দগুলো আমরা পাই সেগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ বাক্য। যেমন বলছি কি, নেভার টেল এ লাই, অর্থাৎ কখনো মিথ্যা বলো না, এটি একটি উপদেশ। তো যে ধরনের বাক্য দিয়ে আমি যখন বর্ণনামূলক কিছু বলছি তখন সেটি হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ, যখন কাউকে প্রশ্ন করছি সেটি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ, এবং যখন আমি কাউকে উপদেশ দিচ্ছি বা অনুরোধ করছি বা অর্ডার করছি বা কাউকে কোনো কিছু পরামর্শ দিচ্ছি তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে আমার ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ বাক্য কিন্তু সবসময় আমাদের ভার্ব দিয়ে শুরু হয়। আর আমাদের অ্যাসার্টিভ বাক্যের শেষে আমরা ফুল স্টপ খেয়াল করেছি, এখানে ফুল স্টপ দিয়ে শেষ হবে এবং ইন্টারোগেটিভ বাক্যের এখানে ইন্টারোগেশন মার্ক অর্থাৎ কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। ঠিক আছে? এখন অবজেক্টিভ এখানে কি? প্রার্থনামূলক বাক্য, যেটাকে আমরা আশীর্বাদ সূচক বাক্য বলে থাকি। যেমন মে আল্লাহ ব্লেস ইউ। অবজেক্টিভ বাক্য সবসময় খেয়াল করবে
বেশিরভাগ ক্ষেত্রে মে দিয়ে শুরু হয়, খুব কম ক্ষেত্রে মে ছাড়া শুরু হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপটেটিভ বাক্যে আমরা মেয়ের একটি ব্যবহার দেখি এবং সেই মেয়েটা সবসময় মোটামুটি আগে বসে। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি বাক্য। এক্সক্লেমেটরি বাক্য কী হয়, আমাদের সাডেন ফিলিংস অফ ইমোশন, অর্থাৎ আমরা আমাদের যে আবেগের বহিঃপ্রকাশ, আমরা কোনো কিছু সুন্দর দেখে যখন ওয়াও বলে উঠি, ওয়াও ড্রেসটি কত সুন্দর, আহ মেয়েটি কত সুন্দরভাবে গান গাইছে, মানে অর্থাৎ আমরা যখন কোনো কিছুর ইমোশন দিয়ে কথা বলছি তখন তাকে বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য বলছি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমি যদি এখানে বলি হুররা, হুররা মানে আমরা যখন কোনো কিছু জিতে যাই বা গেম থেকে আমরা জয় অর্জন করি তখন কিন্তু আমরা বলি হুররা, অর্থাৎ হুররে হুররে ওরকম শব্দ করে উঠি, তখন আমরা সেটা কিন্তু আমরা একটি আবেগ প্রকাশ করছি, তখন কিন্তু আমরা এই ধরনের এক্সক্লেমেশন মার্ক ইউজ করব। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম। ঠিক আছে, তাহলে মেয়েরা খেয়াল করে দেখো, আমরা যে 5টি ভাগে ভাগ করেছি একটি বাক্যকে, আমরা কিন্তু 5 ধরনের এক্সপ্রেশন বা 5 ভাবে কিন্তু আমরা কিন্তু এখানে আমাদের মনের ভাবকে প্রকাশ করছি, বাক্য দিয়ে প্রকাশ করছি, কিন্তু সেটি আমরা এভাবে 5টি ভাগে কিন্তু আমরা প্রকাশ করছি। কখনো তোমাদের প্রশ্ন করছি তোমরা কি বুঝতে পেরেছো, তখন কিন্তু সেটা ইন্টারোগেটিভ কথা হয়ে গেল, যে ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেল। আবার যখন আমি কথা বলেই যাচ্ছি তখন কিন্তু সেটা আমার অ্যাসার্টিভ বাক্য হয়ে যাচ্ছে। আবার যখন আমি বলছি মেয়েরা তোমাদের ঠিক মতো পড়তে হবে, তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, তোমরা সঠিকভাবে সুন্দরভাবে সবসময় পড়াশোনা করবে, এই যে আমি তোমাদের নির্দেশ দিচ্ছি বা বলছি, উপদেশ দিচ্ছি যে কখনো কিন্তু তোমরা সময় নষ্ট করবে না, সব সময় পড়াশোনা করবে, এইভাবে যখন কথা বলছি তখন কিন্তু সেটা আমার ইম্পারেটিভ বাক্য হয়ে যাচ্ছে। আবার যখন বলছি মেয়েরা দোয়া করি তোমরা সব সময় ভালো করো, তোমাদের সব সময় ভালো রেজাল্ট হোক, এই ধরনের যখন আমরা দোয়া করি তখন কিন্তু সেটা অপটেটিভ হয়ে যায়। আবার যখন ওয়াও মেয়েরা তোমরা এত ভালো রেজাল্ট করেছো, বাহ মেয়েরা এত সুন্দর রেজাল্ট করেছো, এই যে আমরা বলছি তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু এক্সক্লেমেটরি বাক্য। আমরা আমাদের কথাগুলো কিন্তু এই যে এভাবেই বলে থাকি বিভিন্ন বাক্যের মাধ্যমে, এবং এই বাক্যগুলোর যে নামগুলো আছে সেগুলো কিন্তু এখন আমরা প্রকাশ করছি কিভাবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এখন তোমাদের যে কাজটি হবে, এখন হবে সে কাজটি আমি তোমাদের দিব, কিন্তু তার আগে তোমাদের এখানে আমি একটু বাংলা লিখে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। খেয়াল করো মেয়েরা, আমি এখানে বাংলা আমি আবার লিখে দিচ্ছি। অ্যাসার্টিভ তাহলে আমার এখানে কী পাচ্ছি, বিবৃতিমূলক, বিবৃতিমূলক। তারপর হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদিমূলক বাক্য। ঠিক আছে, তারপর হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য, আশীর্বাদ সূচক বাক্য, এবং শেষে আমরা পাচ্ছি আবেগ সূচক বাক্য। এগুলো তোমরা তোমাদের গ্রামার বইয়ে পাবে, তোমাদের গ্রামার বইটি যা আছে সেখানে তোমরা সেন্টেন্সের এই ধরনগুলো পাবে, এই সম্পর্কে ভালোভাবে সেখানে দেওয়া আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, তোমরা অবশ্যই খেয়াল করবে, তোমরা বুঝবে বা তোমাদের মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ বাক্যটা শেষ হয় এবং তারপরে এবং তার শেষে আমরা কি বসাই, অবশ্যই একটি ফুল স্টপ বসাই। কি বসাই, ফুল স্টপ বসাই। এবং ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কি বসাই, একটি কোশ্চেন মার্ক বসাই। এবং ইম্পারেটিভ বাক্যটা, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা ফুল স্টপ বসাই, কিন্তু আমাদের কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়, বাক্যটা আমাদের কি দিয়ে শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব দিয়ে কিন্তু শুরু হয়। যেমন কাম হিয়ার, কাম হিয়ার ভার্ব, গো দেয়ার, গো দেয়ার ভার্ব। ঠিক আছে, তারপর ডু ইট, ডু ইট, রিড দ্য টেক্সট, রিড দ্য টেক্সট, মানে আমি কিন্তু কখনো
আদেশ দিচ্ছি, নিষেধ করছি, অনুরোধ করছি, এ ধরনের সবসময় খেয়াল করবে যে ইম্পারেটিভ বাক্যগুলো ভার্ব দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে অপটেটিভ, এবং অপটেটিভ চেনার উপায় কি? অপটেটিভের আগে অবশ্যই একটু মে থাকবে, মে শব্দটি থাকবে। এবং এক্সক্লেমেটরি বাক্যের শেষে আমরা যে চিহ্নটি ইউজ করি সেটি হচ্ছে আমাদের এক্সক্লেমেশন সাইন, সেটি হচ্ছে আমাদের। তো মেয়েরা, তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ এবং এক্সক্লেমেটরি বাক্যগুলোকে সাজিয়েছি বা মনের ভাব প্রকাশ করেছি আমরা এদের মাধ্যমে। তো আশা করি আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো সম্পর্কে আরও বিশদভাবে আলোচনা করব এবং তোমাদেরকে আইডেন্টিফাই করার জন্য কিছু বাড়ির কাজ দেব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।